এখানে যে বইটার একটা একটা পেজ দেখতে পাচ্ছ, ফ্রন্ট পেজ, সেটা আসলে রসায়ন বিচিত্রা, জয়গুটি পাবলিকেশনের একটা বই আর কি। তো এটা এমন না যে রসায়ন বিচিত্রা নিতে হবে, যে কোনো সহায়ক বই এমসিকিউ প্র্যাকটিসের জন্য নিতেই পারো, সমস্যা নেই, ঠিক আছে। তো হয়তো আমি এই বই আমার কাছে আছে বলে আমি এই বই থেকে দেখাচ্ছি কীভাবে পড়তে হবে। আর এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে যে কয়ের প্রশ্ন অবশ্যই বই রিলেটেড হতেই হবে, বা ক্ষয়ের প্রশ্নগুলো একটু বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে এগুলো খগুলো একটু ভালো করে লিখে টিকে প্র্যাকটিস করার চেষ্টা করবা। হয়তো এখানে আমাদের আলোচনার মধ্যে ক্ষয় কিছু কোশ্চেন আসবে। তো এখানে দেখো প্রথমেই এরকম ডাটাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছে, কোশ্চেন রূপে বা একটা বিষয়কে তুলে ধরে তারা এগুলো আলোচনা করছে। যেমন এখানে প্রথম প্রশ্নে করছে সালফাক্সেশন, কার্বোহাইড্রেট দ্রবণ, মরিচা লোহে মরিচা পড়া, যেটা একটা জারণ বিক্রিয়া, অ্যামোনিয়া এবং ইউরিয়াস অক্সিডেশন বিক্রিয়া, মানে প্রতিটা বিক্রিয়া এখানে দিয়েছে। জাস্ট তুমি বিভিন্ন প্রকার বিক্রিয়াগুলো এখানে চোখ বুলাতে পারো। মানে মোট কথা এখানে সামারাইজ করে কিছু লেখা লিখছে, এগুলো লেখাগুলো ভালো লেগেছে। তো এটা যে কোনো বই এরকম লেখা আছে, এটা এমন না জায়গাটা এখানেই আছে এমন না, এটা সব বইতেই, সহায়ক বইতেই যারা বই বানায়, মেডি রসায়ন বা হচ্ছে যে রসায়ন বিচিত্রা যে বই হোক, তারা এরকম বানানোর চেষ্টা করে। এখানে আরও একটা রসায়নের একটা বিখ্যাত প্রশ্ন হচ্ছে, এমসিকিউর একটা বিখ্যাত কোশ্চেন হচ্ছে লেখচিত্র দিয়ে কোশ্চেন করা। তো এখানে শূন্য ক্রম বিক্রিয়া, এরপর হচ্ছে যে প্রথম ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এগুলো লেখচিত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, আর পারলে খাতায় একটু লিখে প্র্যাকটিস করিও। আর এখানে তাপোৎপাদী বিক্রিয়া এবং হচ্ছে যে আমার তাপহারী বিক্রিয়ার যে আরহিনেসের যে সূত্র ছিল, বা হচ্ছে আরহিনেসের সূত্রের ডালের যে সমীকরণ ছিল সেগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে যে লন কে এবং হচ্ছে যে 1/t বা টি ইনভার্সের লেখচিত্র, আর এখানে হচ্ছে যে উল্টা করে দিয়েছে, ঠিক আছে। এখানে লগ কে কানসে নিচে আর এটা কানসে উপরে। তো লেখচিত্রে কী পরিবর্তন হয়েছে সেগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবো। নাও আসো এই পেজটা নিয়ে। আমি আজকে যে পেজগুলো দেখাচ্ছি, যদি মনে হয় যে কোনো ডাটা যেখানে দেখাচ্ছে যে আমার কোনো ডাটা এখানের ইম্পর্টেন্ট, আমার এটা বইতে নাই, তাহলে কী করতে হবে? মনে করো সাপোজ তোমার এই জায়গাটা হয়তো মনে করো তোমার কাছে মনে হতে পারে যেটা আমার কাছে বইতে নেই, অবশ্যই এটা বইতে আছে, তার আমি বলতেছি মনে করো তোমার কাছে মনে হচ্ছে যে বইতে নাই, তাহলে তুমি যে কাজটা করবা, ছোটো একটু কাগজে এরকম একটা কাগজ নিবা, কাগজ নিয়ে ওখানে লিখে এটা বইতে ফিন আপ করে দিবা, বইয়ের ওই পেজে ফিন আপ করে দিবা। এতে সুবিধা কি, তুমি যখন বইটা পড়তে যাবা তখন তোমার বইয়ের সাথে এক্সট্রা ডাটা হিসেবে তখন এটা আসবে। এই জন্য একটা বইকে আদর্শ ধরে আসলে রিভিশন নেওয়া উচিত। অন্য বইগুলো যখন কোনো ভালো ডাটা দেখবা বা সহায়ক বইগুলো দেখে যখন কোনো ভালো ডাটা দেখবা, হয় এটা কাগজে লিখে ওখানে ফিন আপ করবা, অথবা কেসি দিয়ে কেটে, যদি ওই পেজে যদি গুরুত্বপূর্ণ কিছু এত গুরুত্বপূর্ণ না হয় তাহলে কেসি দিয়ে কেটে এটাকে হচ্ছে ওই বই মূল বইয়ের সাথে ফিন আপ করে পড়তে পারো। এটা ভালো আর কি, আমাদের সময় আমরা মূলত ওটা করতাম, ওটা কাজে দিত আর কি। এরপর দেখো এই যে তোমার পার্ট 1, এটার সবগুলো এমসিকিউ, কোনটা কোন বোর্ডে আসছে, কোনটা কোন হচ্ছে যে প্রথমে আলোচনা করছে বিভিন্ন প্রকার বই। দেখো বই কেন অনেকগুলো কিনতে হয় না, তার ভালো উদাহরণ হচ্ছে এটা। যেমন তোমাকে প্রথমেই হচ্ছে যে স্বপন কুমারের বইয়ের হচ্ছে এমসিকিউগুলো দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে যে এখানে গাণিতিক সমস্যার সমাধান রিলেটেড ম্যাথও দিয়েছে, প্রতিটা টাইপ ওয়াইজ করে করে ম্যাথ দিয়েছে, জন্য এগুলো একটু ভালো আর কি। বা যেগুলো সলিউশন একটু দেওয়া দরকার বা ব্যাখ্যা দেওয়া দরকার, সাথে সাথে একটু ব্যাখ্যা তারা দিয়ে দিয়েছে যে আমার সলিউশন কেন এই হয়েছে। সুতরাং যদি এই বইগুলো থেকে প্র্যাকটিস করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে মনে করো তোমার যে এমসিকিউ যে ভীতিটা সেটা আস্তে আস্তে দূর হবে। মনে করো তুমি আজকে 20টা এমসিকিউ প্র্যাকটিস করলে, তাতেই দেখবে তোমার টাইপ একটা শেষ। এরকম করতে পারো। এরপর যেমন দেখো এখানে বেশ কয়েকটা প্রশ্ন আসলে দিয়ে দিয়েছে, যে ছোটো ছোটো ডাটা, মানে কুইজ আকারে প্রশ্ন থাকে না, এরকম দিয়ে দিয়েছে। তো তোমার কাছে যদি মনে হচ্ছে না এটা আমার বইতে আসাতে লেখা দরকার নেই, জাস্ট একবার রিডিং পড়ে নিবা, কারণ আমি কিন্তু এগুলো কিন্তু ফিক কিন্তু সাপ্লাই দিব না। সেক্ষেত্রে যে আমি ধরে রাখছি এগুলো কি চালিয়ে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, অথবা ভিডিওকে আটকা এইভাবে একবার পড়ে নিতে পারো। যদি বইতে থাকে তাহলে ইটস ওকে, তাহলে এটা অ্যাভয়েড করে চলে যাবা। যদি দেখা যাচ্ছে না কোনো একটা লাইন আমার বইতে নাই বা এটা আমি পাই নেই, তাহলে বইতে লিখে রাখবা। একইভাবে আর অনেকগুলো এমসিকিউ আবার এখানে সাপ্লাই করেছে। বোর্ড কোশ্চেন তোমার হচ্ছে যে বিভিন্ন ভার্সিটির আলাদা আলাদা করে কোশ্চেন দিয়েছে। তো এই মুহূর্তে ভার্সিটির কোশ্চেন অত দেখতে হবে এমন না, সর্বোচ্চ ঢাকা ভার্সিটি বা চট্টগ্রাম এরকম দুইটা ভার্সিটির কোশ্চেন এখন একাডেমিক ক্ষেত্রে দেখতে পারো, কিন্তু সবগুলো ভার্সিটি দেখা একেবারে জরুরি না, আমি বারবার কথাটা বলতেছি। এখন দেখতে হবে মূলত বোর্ড কোশ্চেনগুলো, বিভিন্ন বইয়ের কোশ্চেনগুলো, এছাড়া কোনো কোশ্চেন দেখতে হবে না। এর মধ্যে একাডেমিক ভালো করার জন্য বিভিন্ন প্রকার বইয়ের কোশ্চেনগুলো একটু চোখ বোলাতে হবে। দেখবে তো অনেকগুলো কোশ্চেন এই বইতে আছে ওই বইতে, তাহলে আমি কি বই এটি প্রশ্ন নিয়ে পড়ে থাকবো? বুঝতে না, আমি দেখা মাত্রই বুঝতে পারবো যে এটা হচ্ছে কি আমার বইতে, আমি যে বইটা ফলো করতেছি ওখানে এমসিকিউটা আছে বা আমি পড়ছি।
এত এমসিকিউ পুরোটা পড়ার দরকার নেই। তুমি যখন দেখবে যে এমসিকিউ পড়ে যখন দেখবে যে উত্তর তুমি জানো, তাহলে এটা পুরোটা অপশনও দেখার দরকার নেই, এটা দেখারই দরকার নেই, এটা টিকচিহ্ন দিয়ে চলে যাবা, বা এটা সঠিক আনসার সেখানে টিকচিহ্ন দিয়ে চলে যাবা। সময়টাকে এইভাবে বাঁচাতে হবে। তুমি যদি বই বা থিওরি ভালো করে বুঝতে পারো, তাহলে প্রকৃতপক্ষে তোমার 50টা এমসিকিউ পড়তে তোমার 50টা মিনিটও লাগবে না। ঠিক আছে, তুমি 50 মিনিটে 100 এমসিকিউ এমনিতেই রিপ্লেস দিয়ে দিতে পারবা। এরপরে এখানে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্যগুলো কী কী, বৈশিষ্ট্যগুলো শর্ত চাইলে এটা ক্ষয়ের জন্য একটা প্রশ্ন লিখতেই পারে। এরপরে হচ্ছে যে বিক্রিয়ার সাম্যাবস্থা ও তাপমাত্রার প্রভাব কী, চাপের প্রভাব কী, ঘনমাত্রার প্রভাব কী, বা আমার হচ্ছে যে প্রভাবক সহায়ক এ চাপের ব্যাখ্যা, এরকম ছোটো ছোটো কোশ্চেনগুলো তোমার এমসিকিউর জন্য দিতে পারে, বা একটা ক্ষয়ের জন্য দিতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন আর কি। বা এরকম যে কোনো বিক্রিয়া দিয়ে তোমাকে বলতে পারে এই বিক্রিয়া চাপের প্রভাব ব্যাখ্যা করো, এই বিক্রিয়া বা ডেলেস দিয়ে বলতে পারে যে এই বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, অথবা ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, এরকম যেই কোনো রিলেটেড প্রশ্ন করতে পারে। অথবা একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে যে এটা কেফি নির্ণয় করো, বা এটার কেফির সাথে কেসি এর সম্পর্ক দেখাও। তো সুতরাং এরকম যে কোনো বিক্রিয়া আমি অনেকগুলো বিক্রিয়া দেখিয়েছি বা নিজেও বই থেকে অলরেডি প্র্যাকটিস করার কথা। যেমন এখানে কয়েকটা বিক্রিয়া দেখো তোমাকে দিয়ে দিয়েছে, 5টা বিক্রিয়া এখানে দেখতে পাচ্ছ, 5টা বিক্রিয়া দিয়ে প্রতিটা বিক্রিয়া দেখো এখানে কেফি এবং কেসি নির্ণয় করে রেখেছে। ঠিক আছে, এবং এদের মধ্যে কেসি যে শর্টকাট যে মেথড, মানে আমার ডেলেনের মান 0 হলে কী হবে, +1 হলে কী হবে, +2 হলে কী হবে, মাইনাস হলে কী হবে, এগুলো সবগুলো দিয়ে দিয়েছে। তুমি যদি দেখো তোমার বইতে এইভাবে বক্স করা নাই, বাট হয়তো লেখার মাধ্যমে লিখে, তুমি চাইলে যদি তোমার ওটা ভালো লাগে, পছন্দ হবে, তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল এটা পুরো যদি ভালো হয়, তাহলে অবশ্যই বইতে এটা ছোটো করে লিখে ফিন আপ করে ফেলতে হবে, বা আটা মেরে আটা দিয়ে রাখতে হবে। তো এরপর দেখো এই যে এখানে কখন তোমার ডেলানের মান কত হলে, তাহলে এটাকে এক বক্সেই লিখতে পারো যে কখন একক আছে কখন একক নাই। কখন তোমার ডেলানের মান কত হলে একক আছে কত হলে একক না, মাইনাস হলে কী হবে, পজিটিভ হলে একক কী হবে, এই যে ট্রান্সফারগুলো এগুলো একটু ভালো করে শিখতে হবে। এবার একটা বিক্রিয়া দিয়ে বলছে চাপ ও তাপের প্রভাব কী হবে, তো এটা ক্ষয় প্রশ্ন মূলত এগুলা। এরপর হচ্ছে যেমন এই বিক্রিয়া থেকে কেসির সম্পর্ক লেখো, মানে এরকম প্রশ্নগুলোই হবে। আমি থিওরি আলোচনা করেছি, পাঠ্য বই পড়িয়েছি, গাণিতিক অনেকগুলো সমস্যার ক্লাস দিয়েছি, তো আমার কাছে মনে হয় না যে এখন এরকম রিলেটেড অনুধাবনমূলক প্রশ্নগুলোতে গিয়ে আটকাবা। এমসিকিউ এই অনুধাবনমূলক প্রশ্ন চর্চা করার জন্য নোটবুকের একদম ভালোভাবে ঝাঁঝাই করে ফেলতে পারো, তাহলে সেখানে দেখবে তুমি বেশিরভাগ প্রশ্নই আসলে পারো। যেগুলো পারো না দেখবে যে এগুলো এমন না যে একেবারে দেখো না, এগুলো জাস্ট একটু পড়লে দেখবে যে মনে পড়বে, হ্যাঁ এটা আমি পারি। একটা সিকিউর প্রশ্ন যখন চর্চা করতে যাবা তখন তুমি উত্তর পারবা, এটা জরুরি না। কেমিস্ট্রি প্রশ্নের উত্তর পারতে হবে এটা জরুরি না। কেমিস্ট্রি সিকিউ পড়ে যদি তোমার মনে পড়ে হ্যাঁ এটা আমি এই জায়গায় পড়েছি, বা এটা আমার কমন, এটা আমার পড়া জায়গা থেকে একটা সিকিউ দিয়েছে, কোশ্চেন পড়ার পর যদি মনে হয় যে হ্যাঁ এটার উত্তর এটা হবে, বাট আমি এই মধ্যে লিখতে পারতেছি না, বাট এটা আমার মনে পড়তেছে যে এটার উত্তর এটা হবে, তাহলে বুঝবা যে তোমার অধ্যায়টা ভালো করে পড়া হয়েছে। এই মধ্যে উত্তর পারতে হবে এটা নেসেসারি না। প্রশ্ন পড়ে এটা মাথায় আসতে হবে অন্তত যে এটার উত্তরটা ওই জায়গায় আছে, বা এটার উত্তর আমি ওই জায়গায় পড়েছি বা আমাকে পড়ানো হয়েছে, এই যে বুঝতে পেরেছ, এটাই আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মানে তোমার কেমিস্ট্রি তুমি বুঝতেছো। তো সেই ক্ষেত্রে এরপর দ্বিতীয় কাজ হচ্ছে তোমার এই প্রশ্নটার উত্তর ভালোভাবে শিখে ফেলা। একটা প্রশ্ন যদি তুমি ভালো করে শিখতে পারো, তুমি দেখবে যে এরকম কোশ্চেন বারবার আসতেছে। যেমন এই অধ্যায়ে যখন সিকিউ প্র্যাকটিস করতে যাবা, লাশ হাতিলে নিতে যাওয়া বেশ কয়েকটা সিকিউ প্রবলেম পাবা, কেসি রিলেটেড অনেকগুলো ম্যাথ পাবা। তোমার দেখবে বারবারই বিক্রিয়া দিয়ে তোমাকে কেসি বের করতে বলতেছে, কেফি বের করতে বলতেছে, বা তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলতেছে, কখন উৎপাদন বাড়বে, এই একই কোশ্চেন বারবার দিচ্ছে। তাহলে তুমি যদি ভালো করে যদি 2-3টা যদি ভালো করে করতে পারো, তাহলে তোমাকে তো 20টা-30টা সিকিউ প্র্যাকটিস করার দরকার হবে না আসলে। তো ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বা নিজের যে বোঝার সক্ষমতা সেটাকে আসলে এনরিচ করতে হবে। এরপর সামুদ্রিকের মান কি শূন্য বা অসীম হতে পারে, তো সেটা এখানে ব্যাখ্যা দিয়েছে, এটা একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো যে কখন তোমার এটা সামুদ্রিকের শূন্য আসলে কখনোই হয় না, আবার অসীম কখন হবে কি না এগুলো একটু দেখতে পারো। ঠিক আছে, তো তাহলে বুঝতে পারি, এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে প্রশ্নের আনসার শিখে নিতে পারো। এরপরে এখানে আরও বেশ কয়েকটা দিল ছোটোখাটো ডাটা। রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল ব্যাখ্যা করো, ক্ষয়ের প্রশ্ন। বর্জ্য বিশোধন অপেক্ষা হ্রাস উত্তম, ব্যাখ্যা করো, ক্ষয়ের প্রশ্ন। তো এগুলো একটু দেখতেই পারো, নাও দেখো আবার একইভাবে তোমাকে এতক্ষণ ডাটাগুলো ব্যাখ্যা করছে, তারা ব্যাখ্যা করার পরে আবার এগুলো এমসিকিউ দিয়েছে। তো এই এমসিকিউগুলো এখন যে কেউ বুঝবে, এবং অলসো এমসিকিউগুলো সলিউশন যখন দিয়েছে এগুলো ব্যাখ্যা পর্যন্ত কিছু এমসিকিউ করে দিয়েছে। তাহলে অবশ্যই এই সহায়ক বইগুলো আমার পার্সোনাল অপিনিয়ন যেগুলো ভালো এমসিকিউ প্র্যাকটিসের জন্য। তবে একেবারে এমন না যে আমি একটা টাইপ নিয়ে পড়েই থাকবো,
সর্বোচ্চ এখানে বিভিন্ন প্রকার বোর্ড কোশ্চেনগুলো দেখলে হবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখতে হবে সবগুলো এমন না, 2-3টা দেখে চলে যাবা। কারণ তোমার ঢাকা বোর্ডের কোশ্চেন কখনোই যে বোর্ড পরীক্ষায় তুলে দেবে এমন না। বোর্ড পরীক্ষায় খুবই ভার্সিটি কোশ্চেনগুলো খুবই কম পরিলক্ষিত হয়। সেক্ষেত্রে সর্বোচ্চ ঢাকা চট্টগ্রাম বা গুচ্ছের কোশ্চেনগুলো দেখতে পারো। আর বোর্ড কোশ্চেন অবশ্যই দেখতে হবে এবং বিভিন্ন প্রকার বইয়ের কোশ্চেনগুলো একটু চোখ বোলাতে হবে। তবে একটু স্মার্টলি এমসিকিউ চর্চা করতে হবে। যেমন তুমি যখন এই প্রশ্ন আগে একবার এই প্রশ্ন এখানে একবার পড়ছো, যখন এই প্রশ্ন অনুরূপ কোশ্চেন যখন আরও একবার অন্য জায়গায় আসবে, তখন তো তোমাকে ওই কোশ্চেনটা পড়তে হবে না, তুমি দেখে আনসার করে ফেলতে পারবা এটা। তাহলে এটা নিয়ে সময় না দেওয়ার তখন আসলে দরকার নেই, ঠিক আছে? তো এইভাবে আসলে একটু কৌশল অবলম্বন করে এমসিকিউ করতে হবে। কারণ তোমাকে একটা সময় গিয়ে আসলে এত এমসিকিউ পড়তে হবে যে পাগল হয়ে যাবা। তো ওই এত এমসিকিউ 2000টা এমসিকিউ তোমাকে শেষ করতে হবে 1 ঘন্টায়। এখন হাউ ইট পসিবল? বা 2 ঘন্টা শেষ করতে হবে, কীভাবে সম্ভব? সম্ভব এইভাবে, তুমি এমসিকিউ দেখেই বুঝতে পারো যে আমার পড়ার দরকার নেই। এই 1 পেজের এমসিকিউ দেখতে 1টা মিনিটও তখন সময় লাগবে না, ঠিক আছে? এই যেমন এখানে প্রতিটা একদম সুন্দর করে ব্যাখ্যা আছে এবং এমসিকিউগুলো মিডলে এইভাবে তোমার মানে কিছু এই কোড দিয়ে দিয়েছে, বিভিন্ন প্রকার কোড ইউজ করছে তারা, বা বিভিন্ন প্রকার টেবিল ইউজ করছে, পয়েন্ট ইউজ করছে। যদি তোমার এমসিকিউ পড়তে পড়তে যদি মনে হয় যে আমার এই কোডটা আমার কাছে ভালো লেগেছে, তাহলে অবশ্যই এটা বইতে লিখে ফেলবা। বই যে জায়গায় এই টপিকটা আছে ওই টপিকের ওই পেজে কি লিখে রাখবা। তাহলে তুমি তো বই পড়বে একটা সময়, তাহলে বই পড়তে গিয়ে তখন মনে পড়বে যে হ্যাঁ, এটা আমার এইভাবে পড়াটাই সহজ। বা বইয়ের একটা দেখা গেছে বইয়ের 5 পেজের একটা ডাটাকে কোনো একটা সহায়ক বইতে এইভাবে সুন্দর করে গুছিয়ে ছোটো করে ফেলছে। তাহলে আমি 5 পেজ পড়ার থেকে ছোটো ওই ডাটাটা পড়লে আমার 5 পেজ পড়া হয়ে যাচ্ছে, তাহলে ওটা ভালো না? তারপরে প্রথমেই আমি ছোটো ডাটা পড়বো মানে টেবিলটা পড়ে ফেলবো এমন না, প্রথমে অবশ্যই বই পড়ে ফেলতে হবে। যে বই পড়ে, যে একটু ডিটেলসে পড়ে, সেই কিন্তু আসলে শর্টকাট মেথড অ্যাপ্লাই করে। শর্টকাট মেথড তোমাকে একটা টিচার করে দিছে, এটা কখনোই অ্যাপ্লিকেবল বা এটা কখনোই হচ্ছে যে তোমার এফেক্টেবল না আসলে। এটা কখন ইফেক্টিভ হবে? যখন তুমি নিজে শর্টকাট মেথডটা আসলে অ্যাপ্লাই করতে শিখবা। তো এখন নিজে শর্টকাট মেথড কখন অ্যাপ্লাই করতে শিখবো? যখন হচ্ছে আমি নিজে ডিটেলসে পড়তে পারবো, তখনই বুঝতে পারবো হ্যাঁ, ডিটেলসে 5টা পেজ না পড়ে তো আমি এই জায়গাটা পড়লে ভালো হতো। এই যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, এটাই আসলে পরবর্তীতে কাজে দেবে। এই জন্য প্রথমে একটু কষ্ট করে ডিটেলসে পড়বা। যেমন আজকে তোমার একটা অধ্যায় শেষ করতে লাগতেছে 2 মাস, কিন্তু যখন তুমি রিভাইজ দিবা তখন দেখো তুমি 2 ঘন্টার মধ্যে রিভাইজ দিয়ে ফেলতে পারতেছো বা 2 দিন রিভাইজ দিয়ে ফেলতে পারতেছো। তাহলে কীভাবে এটা সম্ভব হবে? যদি তুমি এখন যদি ভালো করে এটাকে পড়তে পারো ডিটেলসে, থিওরিতে, তাহলেই পারবা। এজন্যই সহায়ক বইগুলো থেকে আমার পার্সোনাল সাজেশন এমসিকিউগুলো প্র্যাকটিস করো। আর এখানে প্রতিটা টাইপের পরে তোমার দেখো এমসিকিউ প্র্যাকটিসের জন্য হয়তো অপশন দিয়েছে। এই দেখো, এই যে তুমি চাইলে এখানে স্কেলকে এইভাবে রেখে স্কেলকে এইভাবে রেখে তুমি চাইলে এমসিকিউগুলো প্র্যাকটিসও করতে পারো। এই যে দেখো হাজারি স্যারের বইয়ের এমসিকিউ দেওয়া হয়েছে। এরপর দেখা হচ্ছে যে বোর্ডের এমসিকিউ, মানে বোর্ড এবং হচ্ছে যে এখানে বোর্ড এবং বিভিন্ন প্রকার বই, এর এমসিকিউগুলো দেওয়া হয়েছে। আর এর আগে এতক্ষণ যে টাইপের প্র্যাকটিসগুলো ইয়েগুলো প্র্যাকটিস করছো, এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমসিকিউগুলো দিয়েছে। তো এটা আমার জন্য বেশি দরকার, এই জন্য এটা একটু ভালো করে প্র্যাকটিস করবা। দেখো একবারে প্রতিটা টাইপের এমসিকিউ একবারে বেশি না। তোমার আজকে মনে হলো যে আমি একটা টাইপ আজকে শেষ করে আসবো, তাহলে একটা টাইপের সিকিউ ওটার বেসিক টেসিক সব পড়ে এখানে আসবা। তারপরে এমসিকিউগুলো একটু চেষ্টা করবো যে আমি একটা পরীক্ষা দিই স্কেল ঢেকে। এরপর অম্লক্ষারকের দেখার একটা টাইপ দিয়েছে পার্ট 3 এবং সেখানে স্টেপ দিয়েছে 3.1-এর। তো সেখানে দেখো বিভিন্ন প্রকার বেসিক আলোচনা তারা করে দিয়েছে এখানে। তো অবশ্যই যদি বেসিক আলোচনাগুলো একটু ভালো করে দেখতে পারো, এটা এমন না যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়তে হবে, এটা যে কোনো সহায়ক বইতে এগুলো ব্যাখ্যা করছে পাবা। হয়তো এখান থেকে ওখানেও হয়তো তারা গুছিয়ে লিখছে, যেখানে দেখবে যে গুছিয়ে লিখছে, যেখান থেকে দেখবে যে তুমি নিজে বুঝতেছো ওখান থেকে পড়বা। যেমন এখানে এই যে কোশ্চেনগুলো, এগুলো থেকে বেশি অনুধাবনমূলক প্রশ্ন হয়। যেমন নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটা বেশি শক্তিশালী এবং কেন? আবার এই দুটার মধ্যে কোনটা বেশি অম্লীয় বা কোনটা বেশি অ্যাসিডিক শক্তিশালী কেন? তাহলে এরকম প্রশ্নগুলো আমি তোমাকে পড়িয়েছি থিওরিতে, একদম আমি যখন নিজের নোট নিয়ে পড়েছি তখনই। এই যে কোনটা বেশি শক্তিশালী, কোনটা বেশি অম্লীয়, কোনটা দুর্বল, অনুবন্ধী ক্ষার। এরপরে পিএস স্কেল থেকে অলসো প্রশ্ন করছে। পিএস বলতে কী বোঝো? প্রশমন, অম্লীয়, ক্ষারীয় দ্রবণের হচ্ছে পিএসের মান কীরূপ হয়? এরপরে হচ্ছে যে কোনো দ্রবণের পিএসের মান 0 থেকে কম অথবা 14 থেকে বেশি হতে পারে কি পারে না, কেন? যুক্তি দিবা। এর যুক্তিটা এখানে দিয়ে দিয়েছে। যদি মনে হয় যে এই যুক্তিটা এখানে ভালো লিখেছে, তাহলে অবশ্যই এখান থেকে উত্তরটা লিখে নিতে পারো। আমি একটু ধরে রেখেছি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে পানিতে পিএসের মান হ্রাস পায় কেন? পিএস স্কেল 0 থেকে 14-এর ভিতরেই কেন সীমাবদ্ধ, এর থেকে কেন বাইরে হয় না? তাহলে এই কোশ্চেন আর এই কোশ্চেন প্রায় সিমিলার। এরপরে পানির পিএস 7 বলতে কী বোঝায় বা 7 কেন? এরপরে
আমার সোডিয়াম হাইড্রোক্সিল যোগে বিশুদ্ধ পানির প্রকৃতি কী প্রকৃতির হবে। তাহলে দেখো তোমাকে যে থিওরি পড়ানো হয়েছে আর এই যে কোশ্চেনগুলা, এগুলোর সাথে একটা পার্থক্য কী? তুমি থিওরি পড়ছো বেসিক পড়া, আর কোশ্চেনগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল, মানে অ্যাপ্লাই। যে বেসিক বুঝতে পারবে তার জন্য যেরকম অ্যাপ্লাইড কোশ্চেনই আসুক সে আসলে আনসার করতে পারবে। তো এইরকম অ্যাপ্লাইড কোশ্চেন আমি আনসার তো হঠাৎ করে দিলে পারবো না, এই জন্য একটু প্র্যাকটিসের দরকার হয়। এই জন্য যে কোনো সহায়ক বই, গাণিতিক বই, এগুলো থেকে একটু প্র্যাকটিস করতে হবে। এবার দেখুন আরও দিয়েছে, ব্রাফার দ্রবণ বলতে কী বোঝায় উদাহরণসহ ব্যাখ্যা করতে বলেছে। ক্ষারীয় ব্রাফার দ্রবণ কী, অম্লীয় ব্রাফার দ্রবণ কী, বা বলতে কী বোঝায় উদাহরণ দাও। এরপর রক্তের ব্রাফার ক্রিয়া, রক্তের 3 ধরনের ব্রাফার ক্রিয়া আমরা দেখি, যে কোনো একটা ব্যাখ্যা করবা, বা 3টা লিখে তারপর একটা ব্যাখ্যা করবা। এখানে দেখো একটা ব্যাখ্যা করে দিয়েছে, কার্বনেটেডটা, বাইকার্বনেটেডটা। এরপরে বাফার দ্রবণে পিএইচ এবং পিওএসের সীমা উল্লেখ করো। দেখো সুন্দর করে সীমাটা উল্লেখ করে দিয়েছে। ওই যে তোমার পিকে এর মানের এর থেকে হয় 1 বেশি, সর্বোচ্চ 1 বেশি, না হয় সর্বোচ্চ 1 কম হবে, মানে এর বেশি বা কম হবে না। পিকে এর মানের কাছাকাছি হবে পিএসের মানটা আর কি। এরপর হচ্ছে পরিবেশের উপর কার্বনেট বাফারের প্রভাব ব্যাখ্যা করতে বলছে। এরপর হচ্ছে যে তোমার রক্তে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে যে হাইড্রোকার্বনেটের আনুপাতিক ভারসাম্য রক্ষায় কার্বনেট বাফারের গুরুত্ব। ওই যে রক্তে যে বাফার সিস্টেম আছে না 3টা, তার মধ্যে বাইকার্বনেট বাফার সিস্টেমের যে গুরুত্ব সেটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে বললো। মানবদেহে কত প্রকার বাফার সিস্টেম আছে? 3 প্রকার, সে 3টে এখানে লিখে দিয়েছে এবং কোনটার মধ্যে কোনটা সেটা লিখে দিয়েছে। তো এগুলোই একটু বুঝে বুঝে পড়তে হবে, আর কিছুই না। এই যেমন পিএসের গুরুত্ব, অ্যালডোসিস কী, এরপর অ্যালকালসিস কী, কখন কোনটা হবে সেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। অলসো দেখো বইতে যেটা তোমাকে লেখার আকারে দিছে এখানে সেটাকে বক্স করে দিয়েছে বা টেবিল আকারে রিপ্রেজেন্ট করছে, এটাই পার্থক্য। তো এগুলো একটু দেখতে হবে। এরপরে কৃষিক্ষেত্রেটা দিয়েছে বক্স করে। এরপরে তোমার বিভিন্ন আমাদের বডির ভিতরে বা আমাদের সয়েলের এগুলোর বিভিন্ন প্রকার রেঞ্জ এখানে দিয়ে দিয়েছে। এরপরে অলসো আরও পিএসসি সূত্র দিয়েছে এখানে বেশ কয়েকটা, দেন আমাদেরকে ম্যাথ প্র্যাকটিস করতে পাঠিয়েছে বা ম্যাথ এখানে প্র্যাকটিস করিয়ে দিয়েছে। এবার এখানে ঢাকা 7 কলেজ, এরপর চট্টগ্রাম, রাজশাহী, হ্যান সবগুলো কলেজ প্র্যাকটিস করিয়েছে তারা। টাইপ 2তে গিয়েছে, টাইপ 2 তো একইভাবে বিভিন্ন প্রকার ডাটাগুলো তারা দিয়েছে। এই যে ডাটাগুলো চাইলে একটু স্ক্রিনশট নিয়ে এটার ডাটাগুলো যদি মনে হয় যে আমি এগুলো ডাটাগুলো বইতে আসে বা পড়েছি তাহলে নোট করার কোনো দরকার নেই, চেষ্টা করবো এগুলো পড়ে নেওয়ার। এরপর দেখো আমাকে বিভিন্ন প্রকার কোশ্চেনগুলো এখানে দিয়েছে, সেগুলো আমি আর এত না দেখাই। এরপরে এই শেষ দিকে হয়তো এই প্রতিটা টাইপের শেষে গিয়ে দেখবা যে পাবা যে সেইখানে তোমাকে এসএসসি বোর্ড কোশ্চেন, এমসিকিউ এবং হচ্ছে বিভিন্ন প্রকার বইয়ের যে এমসিকিউগুলো এখানে এসে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে বা এমসিকিউগুলো এখানে দিয়েছে। দেখো অনেকগুলো এমসিকিউ এখানে, কোন অবস্থায় মাটির অণুজীব মুক্ত থাকে, এটা তোমাকে দেখে আনসার করা লাগবে। কেন? কারণ তুমি এটা তো একটু আগে থিওরি পড়ে আসছো, ঠিক না? যে এটার এত মোলার ঘনমাত্রা এত হলে পিএইচ কত হবে, তাহলে তোমাকে এটা লেখার তো দরকার নেই, এটা সরাসরি তুমি পারো, এটা তোমাকে মানে এত ডিটেলসে পড়া দরকার হবে না। এরপরে এর ক্ষারকত্ব কত, এর অম্লত্ব কত, অম্লত্ব ক্ষার তো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই থাকবে। তো এটা তুমি পারো, তাহলে এখানে তুমি সময় দেওয়ার দরকারই নেই, তুমি সর্বোচ্চ 2টা এমসিকিউ দেখে দৌড়াও, ঠিক আছে? এখানে দেখো অনেকগুলো অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী অ্যাসিডের অনেকগুলো এমসিকিউ, তাহলে তুমি সর্বোচ্চ 2-3টা এমসিকিউ প্র্যাকটিস করে এখান থেকে চলে আসো, এইভাবে পড়তে হবে। এরপর রাসায়নিক শক্তির ওই যে ডেলএস রিলেটেড যে ম্যাথগুলো এখানে সেগুলো দিয়েছে। আমার সংশ্লেষণ কোনটা কোন বিক্রিয়া, এখানে কোন বিক্রিয়ার নাম কি, এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা। এটা হয়তো বইতে ওইভাবে দেখো না, আমার যতটুকু মনে পড়তেছে এগুলো একটু চেষ্টা করবো পড়ার। এরপরে এখানেও বেশ কিছু আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এখানেও রয়েছে। এখানে যেমন প্রথমে রয়েছে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ স্থির থাকে কেন, ব্যাখ্যা করো। দুর্বল অ্যাসিড এবং হচ্ছে দুর্বল হচ্ছে ক্ষারের প্রশমন তাপ এত হতে কম হয় কেন, হ্যাঁ এটা থেকে কম হয়ে যায় কিন্তু কেন। এরপর হচ্ছে যে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রশমন তাপের মান ধ্রুবক, ব্যাখ্যা করো। তো এখানে আমি সবগুলো কোশ্চেন পড়তেছি না, জাস্ট এইভাবে একটু ধরতেছি, একটু স্ক্রিনশট নিয়ে কোশ্চেনগুলোর আনসার একটু পড়তে পারো, বা তোমার ওই বইগুলোতে এটা থাকবে। আমার এই বই থেকে আমি বারবারই বলতেছি এই বই থেকেই পড়তে হবে, নট নেসেসারি, এটা যে কোনো বই থেকে প্র্যাকটিস করা যাবে,
ঠিক আছে? ওগুলো থেকে প্র্যাকটিস করলে দেবে। হয়তো আমি এখানে একটু বলে দিচ্ছি যে কীভাবে একটু পড়লে ভালো হয়। এতটা ফলপ্রসূ ভিডিও এটা না, কিন্তু এই ভিডিওটা ফলপ্রসূ তখনই হবে যখন তুমি নিজে আসলে যে কোনো সহায়ক বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা। এখানে তোমার দেখো হাজার হাজার কোশ্চেন হয়তো এমসিকিউ তুমি দেখে ফেলছো এতক্ষণে, কিন্তু হাজারের কাছাকাছি হবে, কিন্তু তার মানে আমাকে 1000টা এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু না। আমি এই জিনিসটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি যে তুমি 1000টা এমসিকিউ কেন পড়বা? তুমি তো টাইপ ওয়াইজ পড়তেছো, তাই তুমি সর্বোচ্চ একটা টাইপের 10টা 20টা এমসিকিউ দেখো, এনাফ। তোমার তো সবগুলো এমসিকিউ দেখার দরকার নেই। এবার তাহলে কোন এমসিকিউগুলো দেখবো? বোর্ডের এবং হচ্ছে যে আমার বিভিন্ন বইয়ের এমসিকিউগুলো আমি দেখব। আর সর্বোচ্চ ঢাকা বা চট্টগ্রাম বা এরকম দু একটা বিশ্ববিদ্যালয়ের বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরকম সর্বোচ্চ এই কোশ্চেনগুলো আমি পড়তে পারি। আর আর কোন দিকে যাচ্ছ, এডমিশনে কোন দিকে যাবা, যে ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি নাকি হচ্ছে মেডিকেল, ওই দিকে পার্সপেক্টিভ অনুসারে তুমি কোশ্চেন দেখতে পারো। তোমার যদি লক্ষ্য হয় যে আমি মেডিকেল এক্সাম দিব, তাহলে তুমি প্রতিটার টাইপের মেডিকেল এক্সাম কোশ্চেনগুলো একটু চোখ বুলাতে পারো। একদম ডিটেলসে পড়তে হবে এই মুহূর্তে জরুরি না। এই মুহূর্তে জাস্ট হচ্ছে চোখ বোলানো, কিন্তু এই মুহূর্তে গুরুত্ব হচ্ছে এগুলো, মানে এগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে। বাট ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এগুলো এই মুহূর্তে জরুরি না। এবং দেখো সুন্দর করে এখানে প্রতিটা অধ্যায়ের মডেল টেস্ট দিয়েছে, এবং কয়টা মডেল টেস্ট? 3টা মডেল টেস্ট এখানে দিয়েছে। প্রথমে দেখো 25টা, এরপরে তুমি প্র্যাকটিস করার পরে এখানে দেখো আনসারটা দিয়ে দিয়েছে, নিজে অ্যানসিওর করতে পারবে যে আমি কত পাবো। এরপর দেখো মডেল টেস্ট 2 এখানে দিয়েছে। তুমি যদি চাও তাহলে আমি সেই ক্ষেত্রে মডেল 2টা টেস্টের পরীক্ষাও নিতে পারি। এরপরে এখানে আরও ছোটো একটা কোশ্চেনের মডেল টেস্ট দিল। তো এটা হয়তো ইয়ের কোশ্চেন, মানে ভার্সিটি লেভেলের ইয়ের কোশ্চেন আর কি, 15টা থাকে না ওটা, তো ওটা জরুরি না। তো আজকে এই পর্যন্তই থাকলো। আমি এখানে একটা জিনিসই বারবার প্রথম থেকে ভিডিও শুরু থেকে একটু বলার চেষ্টা করছি যে এইভাবে টাইপ ওয়াইজ যে কোনো একটা বইকে আদর্শ ধরে টাইপ ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, সেটার ফলপ্রসূ হবে। আর সেক্ষেত্রে তুমি বিভিন্ন প্রকার এমসিকিউতে চোখ বোলাতে পারবা, এবং অবশ্যই সময় অনেক বেশি না দিয়ে কম সময়ে এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। প্রথমে কয়েকটা এমসিকিউ একটু গুরুত্ব সহকারে দিয়ে প্র্যাকটিস করবা, তারপর দেখবে যদি এর পরবর্তী 50টা এমসিকিউ তুমি অটো পারতেছো, তোমাকে ওখানে বেশি সময় দিতে হচ্ছে না। আর এতে করে গাণিতিক সমস্যা যখন পড়ো তখন সেক্ষেত্রে দ্রুত ক্যালকুলেটর চাপার বা টিপার একটা অভিজ্ঞতা তৈরি হবে আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই থাকলো, এবং একই সাথে এই অধ্যায়ের আমি আর কোনো ভিডিও দিব না। সময় সাপেক্ষ বা সময় দিয়ে আমি একটা হয়তো সিকিউর বা এমসিকিউ ছোটোখাটো একটা পরীক্ষা নিব, সেই জন্য একটু প্রিপেয়ার থাকবা। আজকে এই পর্যন্তই থাকলো।